নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক সারলেন অভিনেতা সাংসদ দেব। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। সম্প্রতি রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। বাজেট ঘোষণার পর এই প্রথম বসলো ঘাটাল মাস্টার প্ল্যানের সাব কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ তথা বাংলার তারকা অভিনেতা দেব। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ হয়েছে 500 কোটি। বলেছিলেন রাজনীতিতে আর থাকবেন না। গত লোকসভা ভোটের আগে জানিয়েছিলেন দেব। তারপর আচমকা নিজের ঘোষিত অঙ্গীকার থেকে ঘুরে দাঁড়ান। কেন? তার কারণ এদিন ব্যাখ্যা করলেন সাংসদ অভিনেতা। যেই কারণের জন্য আবার দাঁড়ালাম 2024-এ, অনেকেই আমাকে বলেছিল দেব পাগল হয়ে গেছে, আবার কেন রাজনীতিতে এসছে। কিন্তু আজকে মানুষ বুঝতে পারছে কেন আমি আবার 2024-এ দাঁড়ালাম। একটাই শর্ত ছিল যে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করতে হবে। দিদি আমাকে কথা দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করবেন। বরাদ্দ ঘোষণা হতেই জেলা প্রশাসনে শুরু হয়েছে জোর তৎপরতা। ঘাটাল ও দাসপুরে দফায় দফায় প্রশাসনিক বৈঠক। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন সাংসদ অভিনেতা। অনেক সরকার এসছে, অনেক সরকার নিজের মতো করে চেষ্টা করেছে, অনেক এমপিরা এসছে নিজের মতো করে চেষ্টা করেছে। আমিও আমার মতো করে চেষ্টা করেছি। আমি এটুকু বলবো, এইটা আমার বা আমার দল বা আমাদের সরকারের জয় নয়। এইটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের যারা দীর্ঘদিন এই বন্যার সাথে লড়াই করেছে, স্বপ্ন দেখেছিল কি কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক হবে। আজকে আমার মনে হয় ওনাদের জয়, ওনাদের প্রার্থনা, ওনাদের দোয়া কোথাও যেন কাজে লেগেছে। প্রতিবার বন্যার জলে ভাসে ঘাটাল। 2014 সালে ঘাটালের সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই জল জর্জরিত ঘাটাল নিয়ে মুখ খুলেছিলেন দেব। ভোট প্রচারে ও ভোট প্রচারের বাইরের কেন্দ্রের উদাসীনতার কথাও তুলে ধরেছেন বারবার। 26-এর রাজ্য বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। কমিটি বানিয়েছিল এবং এই কমিটি গ্রামে গ্রামে ঘুরেছে, মানুষের সাথে কৃষকদের সাথে কথা বলেছে। তাদের কি মাথায় কৌতূহল চলছে, তাদের কি ভাবনা চিন্তা চলছে। কেউ ভাবছে এখান থেকে নদী কেটে গেলে এখানে যদি বন্যা না হয়ে যায়, যেখানে বন্যা হচ্ছে না। তো সেই সমস্ত ইস্যুগুলোকে আমরা দেখছি এবং তার জবাব সেটা যে কারো ক্ষতি হবে না এই ঘাটাল মাস্টার প্ল্যানটা নিয়ে, সেইটা আমাদের কমিটির মেম্বারদেরকে বোঝানো। ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও শুরু হয়ে গিয়েছে। তাতে খরচ হয়েছে 340 কোটি টাকা। আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। স্বাস্থ্য পরিষেবায় নয়া নজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচির। জটিল স্নায়ুরোগে আক্রান্ত 2 শিশুকে সেবাশ্রমের মাধ্যমে বেঙ্গালুরুর নিমহান্সে পাঠালেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানে তাদের উন্নত চেকআপ এবং চিকিৎসা হবে। শুধু নির্খরচে চিকিৎসা পরিষেবা বা মানুষের দোরগোড়ায় জীবনদায়ী ওষুধ পৌঁছে দেওয়াই নয়, এবার উন্নত চেকআপ এবং চিকিৎসার উদ্দেশ্যে সেবাশ্রয়ের মাধ্যমে বেঙ্গালুরু নিমহান্সে পাঠানো হলো জটিল স্নায়ু রোগে আক্রান্ত 2 শিশুকে। তাদের দুজনকেই সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে এসেছিলেন তাদের পরিবার। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় উভয় রোগীরই উন্নত চিকিৎসা এবং চেকআপ প্রয়োজন। সেবাশ্রয়ের মাধ্যমে অভিষেক ব্যানার্জি চেকআপের বিষয়টি নিশ্চিত করেন। শিশুদের পরিবারের সঙ্গে সেবাশ্রয়ের স্বেচ্ছাসেবক ডক্টর সুরজ হালদারকে পাঠানো হয়। আমি ডক্টর সুরজ হালদার। বাচ্চাটির নাম আলমিশা খাতুন। বাচ্চাটির জন্মের সময় বার্থ অ্যাসফিক্সিয়া ধরা পড়ে, ওর শরীরে মস্তিষ্কে লাংসে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না যাওয়ার কারণে একটা স্টিফনেস ওর মধ্যে সবসময় কাজ করে এবং সেই জন্য বাচ্চাটি ভীষণ কষ্ট পায়। বাচ্চাটির নাম নেহা মাঝি। বাচ্চাটি সেবাশ্রয় ক্যাম্প থেকে উঠে এসেছে ডায়মন্ড হারবার। বাচ্চাটির একটা রেয়ার জেনেটিক ডিসঅর্ডার আছে, যে কারণে বাচ্চাটি ভলেন্টারি মুভমেন্ট ঠিকঠাক করতে পারে না। স্পাইনাল এবং ব্রেন কিছু নিউরনের প্রবলেম থাকার জন্য বাচ্চাটি ঠিকঠাক ভলেন্টারি মুভমেন্ট হয় না, হাঁটাচলা করতে পারে না। তো সে কারণেই আমরা সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির নির্দেশে বাচ্চাটিকে নিয়ে নিমহান্সে যাচ্ছি ফার্দার ট্রিটমেন্টের জন্য। আমরা আশা করব বাচ্চাটিকে একেবারে সুস্থ করে ফিরিয়ে আনা।
সোমবার নিমহান্সের সিনিয়র ডাক্তারের সঙ্গে শিশুদের অ্যাপয়েন্টমেন্ট আছে। এর আগে নেহা মাঝের জন্য সেবাশ্রয় ক্যাম্পে ফিজিওথেরাপি সেশনের ব্যবস্থা করেছিলেন অভিষেক ব্যানার্জি। তার এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলমিশা ও নেহার পরিবার। মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে আমরা খুবই কৃতজ্ঞ। আমার মেয়ে আলমিশা খাতুনকে ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য উনি আমাদের সাথে দেখা করে বলেছেন যে আপনারা কোনো চিন্তা করবেন না, সমস্ত চিন্তার ভার আমি নিচ্ছি। তো উনি যেরকম বলেছিলেন সেরকমই করছেন। এখনো পর্যন্ত আমাদেরকে 11 তারিখে আমরা ডায়মন্ড হারবারের ক্যাম্পে আসছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা ওনার আওতাতেই আছি। উনি আমাদের সমস্ত বিষয়টা দেখছেন, আমাদের সকল দিক দিয়ে আমাদেরকে সাহায্য করছেন। গত বছরের নভেম্বরে নিজের লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবারের নয়া কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের 2রা জানুয়ারি থেকে শুরু হয়েছে সেই কর্মসূচি। আরটিকরের আবহে স্বাস্থ্যের নজর রাখতে যার পোশাকি নাম সেবাশ্রয়, সেই সেবাশ্রয়ই অনেকের কাছে হয়ে উঠেছে আশার আলো। কলকাতা টিভি। সম্পূর্ণ হিন্দু সমাজের সংগঠন করতে চায় সংঘ। বঙ্গ সফরের শেষ দিনে আরএসএস এর সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন সংঘ প্রধান মোহন ভাগবত। পূর্ব বর্ধমানের তালিতে সাই কমপ্লেক্সের মাঠে সভা করে আরএসএস। সভার প্রধান বক্তা ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এদিনের সভায় দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ বিজেপির একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। দিনের বঙ্গ সফরের শেষ দিনে বর্তমানে সাই কমপ্লেক্সের মাঠে সভা করে আরএসএস। সভার প্রধান বক্তা ছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। এদিন মঞ্চে উঠে মোহন ভাগবত বলেন সম্পূর্ণ হিন্দু সমাজের সংগঠন করতে চায় সংঘ। संघ क्या करना चाहता है, तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है। हिंदू समाज का संगठन क्यों? क्योंकि इस देश का उत्तरदायी समाज हिंदू समाज है। सभी की अपनी अपनी विशिष्टताएं होती है। हिंदू जानता है कि ये विशिष्टताएं जिस एक सत्य का आविष्कार है वो सत्य एक ही है। सृष्टि के चराचर जगत में, जड़ चेतन सब में वही एक है जो नहीं बदलता, जो पहले भी था, आज भी है, कल भी रहेगा, वो शाश्वत है। बाकी सब बदलते रहता है। এই দিনের সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতারা। এই দিনের সভার অনুমতি নিয়ে বাধার মুখে পড়তে হয় আরএসএস কে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়, অবশেষে সভার অনুমতি পায়। এ বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন সমস্ত বাধা অতিক্রম করে 100 বছর ধরে কাজ করে চলেছে। ছোটখাটো বাধাতে কিছুই হবে না। আদালত সংবিধানের ওপর আমরা বিশ্বাস করি। স্বয়ংসেবক সংঘ সমস্ত বাধাকে অতিক্রম করে 100 বছর ধরে রাষ্ট্র নির্মাণের কাজ করে চলেছে। এইসব ছোটোখাটো বাধাতে কিছু হবে না। আদালত সংবিধানের উপর আমরা বিশ্বাস করি। আদালতে আমাদের প্রার্থনা স্বীকার করেছেন এবং সুন্দর প্রোগ্রাম করার অনুমতি দিয়েছেন। আইন মেনেই সবকিছু হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের আজকে তার শেষ দিন। সেই শেষ দিনে বর্ধমানের সাই কমপ্লেক্সের মাঠে তিনি একটি স্বয়ংসেবকদের নিয়ে সভা করেন। সেই সভা থেকে মূলত যেটা জানা গেল, তিনি বলতে চাইছেন যে একত্রিত হবে সমস্ত হিন্দু সমাজকে। বর্ধমানের সাই কমপ্লেক্সের মাঠ থেকে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি। তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় ভোট লটারির টিকিট ছাপিয়ে দলেরই নেতাকর্মীদের প্রতারণার অভিযোগ। এক সংবাদপত্র বিক্রেতার বিরুদ্ধে এই অভিযোগ করছে দক্ষিণ 24 পরগনার নোদাখালী থানার চকমানিক এলাকা থেকে প্রতারক চন্দন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় শাসক দলের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। জাগো বাংলার সংবাদপত্র বিক্রেতার কুকীর্তি ফাঁস। ডায়মন্ড হারবারের এক ফটোকপির দোকানে ভুয়ো লটারির টিকিট ছাপিয়ে কয়েক হাজার টাকার প্রতারণার অভিযোগ। সূত্রে খবর, তৃণমূলের মুখপত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপিয়ে সঙ্গে ভুয়ো লটারির কুপনের বিজ্ঞাপনের অভিযোগ। প্রতারিত পুলিশকর্মী তথা কুলপি তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের নিরাপত্তারক্ষী তুফান হালদার পুলিশে অভিযোগ করেন। তার কাছ থেকে 12,700 টাকা কুপন বাবদ নেন অভিযুক্ত প্রতারক চন্দন দাস। দক্ষিণ 24 পরগনার নোদাখালী থানার চকমানিক এলাকা থেকে প্রতারক চন্দন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই বিষয়ে কিছু বলতে চাননি প্রতারিত পুলিশ কর্মী। ওসব বিষয়ে আমি কিছু বলবো না, ঠিক আছে? কোনো বলতে পারছি না আমি।
কত টাকার টিকিট কিনেছিলেন? আমি ওসব বিষয়ে কিছু বলবো না। আপনি থানা থেকে জেনে নিন। যেহেতু আপনি কমপ্লেন করেছেন থানাতে, হ্যাঁ সেটা থানা থেকে আপনি জেনে নিন, আমি কিছু বলবো না। বিষয়টি পরে নজরে আসে। জানার পরেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিক্রিয়া কুলপির তৃণমূল বিধায়কের। আসলে কিছু হয়নি, সিকিউরিটির কাছ থেকে টাকা নিয়েছিল, থানায় জানিয়েছে, তাই অ্যারেস্ট হয়েছে। আপনার নজরে এসেছিল বিষয়টা? আমার তো নজরে আমার পরে এসছে, সিকিউরিটির কাছ থেকে টাকা নিয়ে গেছে, এই পর্যন্ত জানি। তারপর থানায় জানিয়েছে, থানায় অ্যারেস্ট। ঘটনায় পুলিশ ও শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই ধরনের মমতা ব্যানার্জি আর তার দলের ছবি ছাপিয়ে সারা বাংলাতে কত যে জাগো বাংলার নাম নিয়ে এইভাবে এই চন্দন হালদাররা, চন্দন দাস, সেই চন্দন দাসেদের মতন লোকজন যে কত টিকিট বিক্রি করছে, কত পরিবারের টাকা লুট করছে, এটা তো পুলিশই জানে। কারণ পুলিশের মদতে এবং তৃণমূলের নেতাদের মদতে এরা করেছিল। আজকে ক্রেতা তৃণমূলের আর বিক্রেতা তৃণমূলের হওয়ার জন্য দুটোই যখন ফেক ঘটনা, তখনই পুলিশ গিয়ে একজনকে অ্যারেস্ট করলো। দলীয় মুখপত্রে লটারি বিজ্ঞাপন দিয়ে দলের বিধায়কের নিরাপত্তা কর্মীকে প্রতারণার অভিযোগ। প্রতারণা চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটি বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। অকেশনের মাধ্যমে জমি লিজ দিয়ে বকেয়া টাকা পেলেন সুন্দরবনের প্রায় 2700 জমির মালিক। মেছো ভেড়ির জন্য জমি লিজ দিয়ে টাকা পাচ্ছিলেন না বলে অভিযোগ ছিল প্রকৃত মালিকদের। স্থানীয় যুব তৃণমূল কংগ্রেস নেতার উদ্যোগে সমস্যা সমাধানের পর দীর্ঘদিনের বকেয়া টাকা পাচ্ছেন সুন্দরবনের কয়েক হাজার জমিদাতা। দীর্ঘদিন পর বকেয়া টাকা উদ্ধার, যুব তৃণমূল নেতার উদ্যোগে টাকা উদ্ধার। বসিরহাটের গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে মাছ চাষের জন্য 1400 বিঘা জমি লিজ নিয়েছিলেন 8 মাছ ব্যবসায়ী। চুক্তি অনুযায়ী বছর ভিত্তিক টাকা মেটানোর কথা, কিন্তু দীর্ঘদিন ধরে সেই টাকা পাচ্ছিলেন না জমির প্রকৃত মালিক। টাকা আত্মসাতেরও অভিযোগ উঠেছিল। অবশেষে অকশনের মাধ্যমে উদ্ধার হলো সেই টাকা। এর ফলে খুশি গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতা, খাটরা, পুকুরিয়া, জামপুর, এন্দুয়া ও সোনাকোপা সহ একাধিক গ্রামের প্রায় 2700 প্রকৃত জমির মালিক। সুন্দর লাগছে, আজ খুব আনন্দ। আজ কামারুল, তোমার বুলবুল, এদের নেতৃত্বে এইগুলো অকশনে গেছে, আমরা ক্যাশ টাকা পাচ্ছি বা পেয়ে গেছি, এক্ষুনি আমরা খুব খুশি। প্রত্যন্ত গ্রামের এই মানুষদের টাকা ফেরাতে একাধিক প্রতিবন্ধকতা ছিল বলে জানান স্থানীয় যুব তৃণমূল নেতা। তিনি বলেন, আমাদের কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দেওয়া। প্রতিবন্ধকতা অনেক ছিল, কিন্তু আমাদের মোটো ছিল যেভাবেই হোক এই সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, তাদের টাকাটা বুঝে পাইয়ে দেওয়ার জন্য, এবং আমাদের কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দেওয়া। এটাই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আদর্শ। সেই আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে এই কাজটা করতে পেরেছি। এই জন্য নিজেকে কোথাও একটু ভালো লাগার জায়গা থেকে স্বস্তি বোধ করছি। গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খাটরা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মাঠ থেকে রীতিমতো ক্যাম্প করে প্রকৃত জমির মালিকদের টাকা তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর টাকা পেয়ে খুশি মালিকরা। কলকাতা টিভি। বেসরকারি স্কুলকে টেক্কা দিতে সরকারি স্কুলে বিদেশি ধাঁচের শিক্ষা। সরকারি প্রাথমিক বিদ্যালয়েও স্মার্ট ক্লাসরুম। স্কুল ছুট কমাতে নয়া উদ্যোগ। বেতনের টাকা থেকে স্মার্ট ক্লাসরুম চালু করলেন শিক্ষক শিক্ষিকারাই। জলপাইগুড়ি জেলার বদির বাড়ি এসপি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার থেকে শুরু হয়েছে স্মার্ট ক্লাস। সরকারি মাধ্যম স্কুলে পড়াশুনো নিয়ে গেল রব উঠেছে। রাজ্যের বহু সরকারি স্কুল ছাত্রছাত্রীর অভাবে ধুঁকছে। বর্তমানে অভিভাবকরা সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলে তাদের শিশুদের পাঠাতে বেশি আগ্রহী। বেসরকারি স্কুলকে টেক্কা দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়েও চালু স্মার্ট ক্লাসরুম। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত উদ্যোগে শুরু হয়েছে স্মার্ট ক্লাস। নিজেদের বেতনের টাকা থেকেই ব্যবস্থা চালু করেছেন তাঁরা। জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপচড়ার বদিরবাড়ি এসপি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার থেকে শুরু হয়েছে স্মার্ট ক্লাস। উদ্যোগটা হঠাৎ করে নেওয়া হয়নি, বহুদিন ধরেই চিন্তায় ছিল আমাদের, কিন্তু যেহেতু সরকারি ফান্ডের একটু অভাব ছিল সেজন্য ইনিশিয়েটিভ নেওয়া যাচ্ছিল না, কারণ স্কুলে প্রচুর কাজ থাকে। তো এবার টিচাররা আমরা নিজেরা মিলে এই উদ্যোগটা নিয়েছি। নিজেদেরই আমরা সবাই মিলে আর্থিক সহযোগিতা করে তারপরে আমরা স্মার্ট ক্লাসটা ইন্ট্রোডিউস করার জন্য প্রজেক্টর এবং প্রজেক্টর স্ক্রিনের ব্যবস্থা করলাম। আর এটার পিছনে যেটা মেজর কারণ সেটা হলো যেহেতু অডিও ভিজুয়াল এডের মাধ্যমে শেখাটা ভালো করে করা যায়,
সেই জন্যই হচ্ছে যাতে বাচ্চাদের মাথায় জিনিসগুলো বসে যায়, কারণ ওরা তো এগুলো দেখে, এগুলো দেখতে ওরা পছন্দ করে। কার্টুনের বিভিন্ন রং, বিভিন্ন জিনিসপত্র ভিজুয়াল করতে শিখবে। মানে এ ফর অ্যাপেলে যদি আমি বলি এ ফর অ্যাপেল, সেটা শুনে ওরা যতটা বুঝবে, এ ফর অ্যাপেল স্ক্রিনে একবার দেখে নিলে মাথায় গেঁথে যাবে যে এ, তার পাশে একটা অ্যাপেলের ছবি থাকে, তাহলে এটা এ ফর অ্যাপেল। এভাবে ওদের বুঝতে সুবিধা হবে। সেই জন্য অডিও ভিজুয়াল এডটা আমাদের স্কুলে ইন্ট্রোডিউস করা হলো আজকে থেকে। স্মার্ট ক্লাস শুরুর সঙ্গে সঙ্গেই পড়ুয়াদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগে খুশি পড়ুয়া সহ অভিভাবকরাও। হ্যাঁ, ভালোভাবে দেখতেছি, ভালোভাবে পড়াশোনা করলো, করে একটু আনন্দ তো করতে হবে বাচ্চারা। এই জিনিসটা হলে খুবই ভালো, তাই বাচ্চারা আসতে চাইবে। একসময় বদির বাড়ি এসপি প্রাথমিক বিদ্যালয় এলাকার নামকরা বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম ছিল। পড়ুয়ার সংখ্যাও ছিল অনেক, কিন্তু দিনের পর দিন এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা কমতে থাকে। এবার আধুনিক শিক্ষণ পদ্ধতি শুরু হওয়ার আশার আলো দেখছেন শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকরা। কলকাতা টিভি। মায়ের পচা গলা দেহ আগলে ছেলে, 4 থেকে 5 দিনের পচা গলা দেহ হাওড়ার বালিটিকুড়ি জেলেপাড়ার ঘটনা। বাড়ির ভিতর থেকে পচা গন্ধ বের হতেই দাসনগর থানায় খবর স্থানীয়দের। মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাসমণি নন্দী তার মানসিক বিকারগ্রস্ত ছেলেকে নিয়ে বাড়িতে থাকত। দীর্ঘদিন ধরেই রাসমণি নন্দী অসুস্থ ছিলেন। এখন সময় আরো একটি বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দুপুরে আশ্বাস, সন্ধ্যায় বিশৃঙ্খলা। দিল্লি দুর্ঘটনার পর যাত্রী সুরক্ষা খতিয়ে দেখতে আসানসোল স্টেশনে আসেন ডিআরএম চেতনানন্দ সিং। ট্রেন যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু রবিবার সন্ধ্যায় আসানসোল টু মুম্বাইয়ের মেল ধরতে গিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটল আসানসোল স্টেশনে। শুরু হয়ে যায় যাত্রীদের দৌড়দৌড়ি। রেল পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যায়। যাত্রীদের মধ্যে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। ফের যাত্রী সুরক্ষা নিয়ে আরও একবার প্রশ্ন উঠছে। রাজ্যে পালাবদলের পর আপের হাতছাড়া হতে পারে দিল্লি পুরসভা। আপের 3 কাউন্সিলরের দলবদলের পর জোরদার হয়েছে সেই রকমই জল্পনা। 250 কাউন্সিলরের দিল্লি পুরসভায় সংখ্যাগরিষ্ঠ বিজেপি। 250 আসনের মধ্যে বিজেপি ঝুলিতে 116 এবং আপের ঝুলিতে 114, কংগ্রেস মাত্র 8। অ্যান্ড্রিটগঞ্জের অনিতা বাসুয়া, হরিনগর থেকে নিখিল চাপরানা এবং আর.কে. পুরম থেকে ধরমবীর সিং দলবদল করেছেন। দিল্লি বিজেপি প্রেসিডেন্ট বীরেন্দ্র সচদেবা দাবি করেছেন, দিল্লির বুকে শীঘ্রই ট্রিপল ইঞ্জিন সরকার উঠবে। গুড মর্নিং কলকাতা এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।